আজ আমি এক্সপ্লেন করব সম্প্রতি বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া থ্রিলার ওয়েব সিরিজ ফ্যাকরা। ফ্যাকরা শব্দটি অর্থ ঝামেলা বা ফ্যাসাদ। এই ওয়েব সিরিজে আমরা দেখতে পাই নিজের প্রেমিকাকে ভাগিয়ে আনতে গিয়ে একটা মার্ডার কেসের ঝামেলায় ফেঁসে যাওয়া এক যুবক। সে কি তার প্রেমিকাকে ফিরে পাবে? চলুন দেখে আসা যাক আজকের এক্সপ্লেনেশন ভিডিও। গল্পের শুরুতেই আমরা গোলাপী নামের একটি মেয়েকে তার বাবার সামনে দিয়ে কয়েকজন লোকের উপস্থিতিতে তুলে নিয়ে যেতে দেখি। আসলে গোলাপীকে উঠে নিয়ে যাওয়া হচ্ছে একটু রিহ্যাবে, যদিও সে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ, কিন্তু তার পরিবার তারপরও তাকে রিহ্যাবে পাঠাচ্ছে একটা লাফাঙ্গা ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক থাকার কারণে। গোলাপীর সেই প্রেমিকের নাম সামাদ। গোলাপী থাকে নওগাঁতে। এই সামাদ কাজ করে ঢাকায় একটি মাছের আড়তে। এজন্য গোলাপীর বাবা এই মাছের দোকানের সামান্য কর্মচারীর সাথে গোলাপীর বিয়ে মেনে নেবে না। গোলাপীকে রিহ্যাবে নিয়ে যাওয়ার পর থেকে সামাদের মন মেজাজ একদম বিক্ষিপ্ত হয়ে গেছে। সে বুঝে উঠতে পারছে না কিভাবে গোলাপীকে খুঁজে বের করবে। এর মধ্যে সামাদের দোকানের মালিক তাকে 50,000 টাকা দেয় ব্যাংকে জমা দেওয়ার জন্য। তবে কি মনে করে সামাদ সেই টাকা ব্যাংকে জমা না দিয়ে বেরিয়ে পড়ে। সন্ধ্যা নাগাদ সে পৌঁছে যায় একটা রেস্টুরেন্টে। সেখানেই তার সঙ্গে দেখা করে এক দারোয়ান। এই দারোয়ান হলো গোলাপীর বাবার বোনের বাড়ির দারোয়ান। তার সঙ্গে অনেকদিন আগে থেকেই সেটিং দিয়ে রেখেছিল সামাদ। সে দারোয়ানকে 25,000 টাকা দিলে দারোয়ান সামাদকে বলে দেয় গোলাপী কোনো এক হাসপাতালে ভর্তি রয়েছে। সামাদ জানতে পারে গোলাপীকে নওগাঁয় একটি রিহ্যাব সেন্টারে ভর্তি করে রাখা হয়েছে। সামাদ এরপর চলে যায় তার বন্ধু জীবনের কাছে। জীবন একটা অস্ত্র দোকানের সেলস ম্যানেজার। তবে অস্ত্র বিক্রি করার পর ক্রেতার কাছ থেকে সে বকশিস হিসেবে বুলেট নেয়, কারণ তার ধারণা পৃথিবীতে একটা বুলেট কমে যাওয়া মানে একজন মানুষের জীবন বেঁচে যাওয়া। জীবন সামাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু। সামাদ আর গোলাপীর সম্পর্কের ব্যাপারে সে সবই জানত। সামাদের ডাকে সাড়া দিয়ে তাই জীবন গোলাপীকে খুঁজে বের করার প্ল্যান করে। তবে দারোয়ানকে দেওয়ার পর সামাদের কাছে আর মাত্র 25,000 টাকা। এই টাকা দিয়ে ঢাকা থেকে নওগাঁ গিয়ে কয়েকদিন থেকে গোলাপীকে খুঁজে বের করা কঠিন হয়ে যাবে। তার উপর এই টাকাটা যেহেতু সামাদ তার মালিকের থেকে চুরি করে এনেছে, কাজেই তার পক্ষে আর সেই চাকরিতে ফিরে যাওয়া সম্ভব হবে না। এজন্য তাদের একটা ভালো অ্যামাউন্টে টাকা লাগবে। এই টাকা জোগাড় করার জন্য জীবন তার মালিকের দোকান থেকে একটা পিস্তল চুরি করে নেয়। এরপর তারা দুজন মিলে যায় টাকা জোগাড়ের উদ্দেশ্যে। এই পর্যায়ে আমরা পরিচিত হব আশফাক সাহেবের সাথে। প্রফেশনাল দিক থেকে তিনি বেশ সফল, কিন্তু পারিবারিক দিক থেকে তার বেশ কিছুটা কমতি রয়েছে। সে স্ত্রী অ্যানি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। সে 6 বছর আগে প্রেম করে নিজের পরিবার ছেড়ে আশফাক সাহেবকে বিয়ে করেছিল, কিন্তু বর্তমানে তাদের সম্পর্ক ভাঙনের পথে। ডিভোর্সের জন্য তারা ম্যারেজ কাউন্সিলের কাছে শরণাপন্ন হয়েছে। প্রতি সপ্তাহে একবার করে দেখা করতে হয় তাদের। 3 মাস পরেই ডিভোর্স হয়ে যাওয়ার কথা। স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় আশফাকের জীবনের সেই শূন্যস্থানে চলে আসে মাইশা নামের এক নারী। আশফাকের সাথে মাইশার বিজনেস রিলেশন ছিল। ধীরে ধীরে সেটা রূপ নেয় ভালো লাগায়। তবে মাইশার দিক থেকে আগ্রহটা বেশি ছিল। মাইশা যেন অপেক্ষা করছিল আশফাকের ডিভোর্স প্রক্রিয়া শেষ হবার জন্য। তবে আশফাক কিন্তু নিয়ম করে ম্যারেজ কাউন্সিলের কথা অনুযায়ী প্রতি সপ্তাহে একবার তার স্ত্রী অ্যানিকে নিয়ে বের হতো। এমনকি মাইশা আশফাককে ঠেকানোর জন্য নাইট স্টে করার অফার দিলেও আশফাককে আটকাতে পারত না। এখান থেকে আমরা বুঝতে পারি আশফাক মাইশার সাথে ঘুরলেও তার মনে এখনও তার স্ত্রী অ্যানির প্রতি ভালোবাসা রয়ে গেছে। তাদের ডিভোর্স হওয়ার একটা বড় কারণ ছিল অ্যানির ওভার থিঙ্কিং ওসিডি বা সূচিবায়ুতা আর অল্পতেই প্যানিকড হয়ে যাওয়া। আজকে আশফাকের সঙ্গে দেখা হওয়া উপলক্ষে খুব সুন্দর করে সাজে অ্যানি, কিন্তু কপালের টিপটা মাঝখানে আছে কিনা সেটা নিয়ে ভাবতে গিয়ে প্যানিক করে বসে। যাই হোক, আশফাক অ্যানিকে নিয়ে লং ড্রাইভে বের হয়। গাড়িতে বসে অ্যানি আশফাককে গান গেয়ে শোনাতে থাকে। তারা ফিরে যায় তাদের আগের ভালোবাসার দিনগুলোতে। রাস্তায় গাড়ি থামিয়ে অ্যানিকে নিয়ে হাঁটতে থাকে আশফাক। এর মধ্যে আমরা দেখতে পাই সামাদের প্রেমিকা গোলাপীকে। সে যেন সামাদের সাথে যোগাযোগ করতে না পারে, তাই তাকে আটকে রাখা হয়েছে পাবনার একটি রিহ্যাব সেন্টারে। কিন্তু সেখানে আটকে থাকার কষ্টে গোলাপী আত্মহত্যার চেষ্টা করে বসে। দ্রুত তাকে ট্রিটমেন্ট দেওয়া হলে সে যাত্রায় গোলাপী বেঁচে যায়। গোলাপীর বাবা তার মেয়ের সাথে দেখা করতে আসে। সে গোলাপীর বিয়ে ঠিক করেছে সৌদি প্রবাসী এক খেজুর ব্যবসায়ী তুষারের সাথে, কিন্তু গোলাপী ভালোবেসে বসে আছে এক সামান্য মাছ বিক্রেতা সামাদকে। এইসব নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলতে থাকে। এদিকে সামাদ আর জীবন হাজির হয় একটা গ্যারেজে। সেখানে হোসেন নামের এক লেগুনা ড্রাইভারের সাথে জীবনের পরিচয় ছিল। এই হোসেনের জীবনের কাহিনী অনেকটা করুণ।
পিতৃ পরিচয়হীন বেড়ে ওঠায় এই সমাজ তাকে অনেক বঞ্চনা দিয়েছে। কিন্তু 2.5 বছর আগে তার মা মারা যাবার আগে বলে যায় হোসেনের আসল জন্মদাতা তাদের মালিক সমিতির নেতা শমশের। মূলত শমশেরের অবৈধ সম্পর্কের ফলেই জন্ম হয়েছিল হোসেনের। কিন্তু হোসেন তার মায়ের মৃত্যুর পর পিতৃ পরিচয়ের দাবি নিয়ে গেলে শমশের সবকিছু অস্বীকার করে এবং সবাইকে দিয়ে হোসেনকে মারধর করিয়ে বের করে দেয়। সেই থেকে হোসেনের স্বপ্ন একটাই, পিস্তল কিনে শমশেরকে মেরে তার মায়ের অসম্মানের প্রতিশোধ নেবে। সে প্রতিদিন জীবনের দোকানে দাঁড়িয়ে থাকত, কিন্তু পিস্তলের দাম শুনে আর কিনতে পারত না। জীবন সেই পিস্তল নিয়ে যায় হোসেনের কাছে। জীবন বলে এখন 2 লাখ টাকা দিলে এই পিস্তলটা হোসেনকে সে দিয়ে দিবে। কিন্তু এই মুহূর্তে হোসেনের কাছে টাকা না থাকায় সে জীবনকে অফার দেয় এই পিস্তল নিয়ে তারা ছিনতাই করতে বের হবে, যা ইনকাম হবে সবটাই জীবনকে দিয়ে দিবে। আর বিনিময়ে জীবন তাকে এই পিস্তলটা দেবে শমশেরকে মারার জন্য। তারা হোসেনের লেগুনা নিয়ে গভীর রাতে বের হয় ছিনতাই করার উদ্দেশ্যে। যেতে যেতে তারাও চলে আসে 300 ফিটের সেই রাস্তায় যেখানে আশফাক ও অ্যানি ছিল। গভীর রাতে আশফাক আর অ্যানিকে রাস্তায় একা দেখে ওদের দুজনকে টার্গেট করে জীবন। আশফাক অ্যানির জন্য সারপ্রাইজ গিফট হিসেবে একটা স্বর্ণের চেইন নিয়ে এসেছিল। সেটা দেওয়ার জন্য অ্যানিকে চোখ বন্ধ করে পেছনে যায় আশফাক। আর অ্যানি চোখ খুলেই সামনে দেখতে পায় জীবনদের। কথাই বলে অযোগ্যের হাতে ক্ষমতা গেলে সে হয়ে পড়ে বেপরোয়া। ঠিক সেরকম ভাবেই হোসেন পিস্তল পাবার পর থেকেই সে পিস্তলটা নিয়ে ব্যাপক পাওয়ার দেখাতে থাকে। জীবন কোনো রকমে তাকে ঠেকিয়ে আশফাকের কাছ থেকে মানিব্যাগ মোবাইল নেয়, কিন্তু সেখানে তেমন কোনো টাকা পাওয়া যায় না। আশফাকের কার্ড নিয়ে টাকা তোলার জন্য আশফাককে নিয়ে জীবন আর লেগুন হেল্পার তোতলা জাকির বেরিয়ে যায় সামাদের হোসেন দেখে আশফাকের গাড়ির কাছে অ্যানিকে পাহারা দেওয়ার জন্য। রাতের বেলা আশফাকের 2টি কার্ড নিয়ে মোট 4 লাখ টাকা তোলা হয়। আশফাকও নিজে থেকে টাকা তুলে দিতে বাধ্য হয়, কারণ তার স্ত্রী অ্যানি ছিল ওদের হাতে জিম্মি। টাকা তোলার পর আশফাককে আবারও রাস্তায় নামিয়ে দিয়ে লেগুনাতে করে জীবনধারা চলে যায়। আশফাক মুক্তি পাবার সাথে সাথেই ভেতরে ঢুকে পড়ে গাড়ির তার স্ত্রী অ্যানি ঠিক আছে কিনা দেখতে, কিন্তু সে দেখতে পায় অ্যানি জ্ঞান হারিয়ে পড়ে আছে গাড়ির পেছনে। গা বরফের মতো ঠান্ডা। আশফাক বুঝতে পারে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। সে বাইরে বের হয়েই লেগুনাকে তাড়া করে, কিন্তু ততক্ষণে লেগুনা তার সীমার বাইরে চলে গেছে। আশফাক তাড়াতাড়ি অ্যানিকে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু কর্তব্যরত ডাক্তার জানায় অ্যানি মারা গেছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা হাসপাতালে আসছে। জীবনরা ছিনতাই করার জন্য বের হলেও এভাবে মার্ডার হয়ে যাবে সেটা তাদের প্ল্যানে ছিল না। জীবন যখন সামাদের কাছে জানতে পারে হাসানের কুকীর্তির কথা, তখন সে প্রচণ্ড রেগে যায়। আসলে হাসান শুরু থেকেই পিস্তল নিয়ে এমনকি অ্যানিকে বারবার ভয় দেখাচ্ছিল, গালাগালি করছিল আর গায়েব এখানে সেখানে টাচ করছিল। এক পর্যায়ে আশফাক অ্যানির জন্য যে সোনার চেনটা গিফট করার জন্য নিয়েছিল সেটা নিয়ে নেয় হোসেন। আগেই বলেছি অ্যানির মানসিক সমস্যা ছিল, সে অল্পতেই বেশি উত্তেজিত হয়ে পড়তো। হোসেন অ্যানির মুখের ভেতরে নিজের পিস্তলটা ভরে দেয়, ফলে আতঙ্ক হয়ে সেখানেই অ্যানি হার্ট অ্যাটাক করে মারা যায়। সামাদ হোসেনকে ঠেকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এসব নিয়ে সেখানেও সামাদের সাথে হোসেনের এক দফা হাতাহাতি হয়ে যায়। জীবন বুঝতে পারে এমনিতে ওরা দুজন বেরিয়েছে নিজেদের দোকানের জিনিস চুরি করে, তার উপর হোসেন করে ফেলেছে মার্ডার। এই মুহূর্তে আর ব্যাক অফ করা যাবে না। আপাতত নিজেদের মিশন শেষ করতে আর কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকার জন্য তারা 4 জন মিলে নওগাঁ যাওয়ার সিদ্ধান্ত নেয়। হাসানকে জীবন কিছু টাকা দিলে সে একটা মাইক্রো ভাড়া করে নিয়ে আসে। সবাই সেখানে নিজেদের মোবাইল ফেলে রওনা করে নওগাঁর উদ্দেশ্যে। তবে সেখানে হোসেনের পকেট থেকে অ্যানির মোবাইল বের হতে দেখে ভীষণ রেগে যায় জীবন। কথা ছিল ওদের মোবাইল রাস্তায় ফেলে দেওয়া হবে। এর মধ্যে রাতের বেলাতেই পুলিশ অফিসার এসআই সালাম হাসপাতাল থেকে অ্যানির লাশ নিয়ে যায় ময়না তদন্ত করার জন্য। পরদিন সকালে সামাদ এবং জীবন দুজনেরই দোকানের মালিকেরা চুরির জন্য মামলা করতে আসে। তারা দুজনে ছিল বন্ধু। আবার সামাদের সুপারিশে জীবনকে চাকরিতে নিয়োগ দিয়েছিল অস্ত্রের দোকানের মালিক। তাদের ধারণা দুজনে একসাথে টাকা এবং পিস্তল চুরি করে পালিয়েছে। এদিকে অ্যানির মৃত্যুর খবর শুনে সকালে থানায় চলে আসে অ্যানি এর বড় ভাই লেনিন। তবে লেনিন পুলিশকে জানায় তার ধারণা তার বোনের হত্যার সাথে আশফাকের সম্পর্ক থাকতে পারে। যেহেতু তাদের ডিভোর্সের কথা চলছিল, তাই এমনও হতে পারে যে পথের কাঁটা দূর করার জন্য আশফাক নিজেই ঘন্টা ভাড়া করে এই ঘটনা ঘটিয়েছে। এ কথা জানার পর পুলিশ আলাদাভাবে আশফাককে ইনভেস্টিগেট করার জন্য ডাকে। ওসি ফারুক আশফাককে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে চাপে ফেলে দেয়। আশফাকের মোবাইল নাম্বার থেকে কয়েক মাস যাবৎ মাইশার সাথে কথা বলার রেকর্ডও তারা পায়। আশফাক তাকে ঝামেলা থেকে বাঁচাতে কল করে তার লয়ার আরিফ সাহেবকে।
আরিফ সাহেব এসে ওসি সাহেবের সাথে নেগোসিয়েশন করে ফেলে। এতক্ষণ পুলিশ আশফাককে সন্দেহের তালিকায় রেখে চার্জশিট প্রস্তুত করার প্রস্তুতি নিলেও এরপর ওসি ফারুকের নির্দেশে আশফাককে বাদ দিয়ে শুধুমাত্র 4 জন সন্ত্রাসীকে আসামি করে মামলা করা হয়। থানা থেকে মায়েশা আশফাককে বাসায় ড্রপ করে। এদিকে হোসেন আর জাকির অনেকটা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে জীবনের সাথে যাচ্ছিল। নৌকাতে কেন যাচ্ছে, কি কারণে যাচ্ছে কিছুই জানে না তারা, তাই একটু রাগের মাথায় হার্ট ব্রেক করে সবার ঘুম ভাঙিয়ে দেয় হোসেন। তবে ঘুম থেকে উঠে সামাদ দেখে গত রাতে আনির সাথে ধস্তাধস্তি করার সময় তার পকেট থেকে সে দারোয়ানের কাছ থেকে পাওয়া ঠিকানা হারিয়ে ফেলেছে সে। এটা নিয়ে সামাদার জীবনের মধ্যে ঝগড়া লেগে যায়। জীবন এত বড় রিস্ক নিয়ে সামাদের প্রেমিকাকে উদ্ধার করতে এসেছে, আর সামাদ সামান্য একটা ঠিকানা সামলে রাখতে পারল না। তবে সামাদ অনেকবার সেই দারোয়ানকে ফোন করে, আবার গোলাপির ঠিকানা নেয়। আগেই বলেছি গোলাপিকে মানসিক রোগী সাজিয়ে তার বাবা আটকে রেখেছিল একটা মানসিক হাসপাতালে। দুপুরে তারা একটা চাইনিজ রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে কাঁচা পেঁয়াজ মরিচ চাওয়া নিয়ে হোসেনের সাথে রেস্টুরেন্টের ওয়েটারের বাগবিতণ্ডা লাগে। আর এবারও হোসেন রেস্টুরেন্টে সবার সামনে পিস্তল বের করে বসে। তখন জীবন তাকে টেনে বের করে আনে। তবে পিস্তল হাতে পেয়ে আবারও ভাব দেখানো শুরু করে হোসেন, কিন্তু জীবন তাকে থামিয়ে দেয়, কারণ সে আগেই জানতো হোসেনের স্বভাব। তাই তাকে পিস্তল দিলেও গুলি আগেই সরিয়ে রেখেছিল নিজের কাছে। পিস্তলের পাওয়ার হারিয়ে ফাটা বেলুনের মতো চুপসে যায় হোসেন। ওসি ফারুক মামলা থেকে আশফাককে বাদ দিলেও এসআই সালামের সন্দেহ কিন্তু আশফাকের উপর থেকে যায়নি। সে আশফাকের ব্যাপারে আরও খোঁজ নেওয়ার জন্য সে ম্যারেজ কাউন্সিলের কাছে যায়। আশফাকের ডিভোর্স কেসটা নিয়ে কাজ করছিল সে ম্যারেজ কাউন্সিলের। তার কাছ থেকে এসআই সালাম জানতে পারে আনি খুব সহজেই প্যানিক হয়ে যেত। এছাড়াও তার দীর্ঘ চেষ্টার পরেও বাচ্চা হচ্ছিল না। এসব নিয়ে আশফাকের সঙ্গে মনোমালিন্যের এক পর্যায়ে আনি নিজেই আসে ডিভোর্স কেস ফাইল করতে। এর মধ্যে আনিকে সিমেট্রিতে সমাহিত করা হয়। বাসায় এসে পুলিশের কাছ থেকে পাওয়া আনির ব্যাগটা ঘাঁটতে থাকে আশফাক। সামাদের পকেট থেকে যে কাগজটা পড়েছিল সেটা তাড়াহুড়ায় আনির ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখা হয়েছিল। সামাদ দারোয়ানের কাছ থেকে যে ঠিকানা পেয়েছিল সেটা লিখেছিল তার মাছের আড়তের প্যাডে। আশফাক আনির ব্যাগের মধ্যে থেকে সেই মাছের আড়তের প্যাডে লিখে নওগাঁর ঠিকানা দেখে বুঝতে পারে এটা কিছুতেই তার স্ত্রীর লেখা হতে পারে না, কারণ তার স্ত্রী জীবনে কোনো মাছের আড়তে যায়নি। তার মানে এটা অপরাধীদের কারোই হবে। আশফাক এরপর থেকে নিজেই সেই মাছের আড়তে যায়। সেখানে গিয়ে সে বুঝতে পারে তার পেছনে পুলিশের লোক লেগে আছে, অর্থাৎ পুলিশ তাকে সন্দেহের বাইরে রাখেনি, বরং সার্বক্ষণিক তার কার্যক্রম মনিটর করছে। এর মধ্যে বাড়ি গিয়ে সে দেখতে পায় তার বাসায় আনির বড় ভাই এসেছে। তারা নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলে এবং আশফাক তাকে বোঝানোর চেষ্টা করে অ্যানিকে সে ভালোবাসত এবং সে কিছুতেই অ্যানির এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। এদিকে এসআই সালাম ইনভেস্টিগেট করে দেখতে পায় অ্যানির মোবাইলের শেষ লোকেশন ছিল হোসেনের গ্যারেজে। সেখানে গিয়ে সে জানতে পারে জীবন নামের এক লোকের সাথে হোসেন নওগাঁতে গিয়েছে। জীবনের অস্ত্রের দোকানের মালিকের সাথে কথা বলে সে জানতে পারে সামাদ নামের এক ছেলের সাথে দোকান থেকে পিস্তল চুরি করে পালিয়েছে জীবন। সামাদ ঠিকানা হারিয়ে ফেলার পর কিন্তু তার মোবাইল থেকে দারোয়ানকে ফোন দিয়ে আবার ঠিকানা জেনেছিল। এসআই সালাম সামাদের সেই কল ট্র্যাক করে পৌঁছে যায় গোলাপির ফুপুর বাড়িতে। সেখানে গিয়ে গোলাপির বাবাকে জানায় তাদের বাড়ির দারোয়ান কাজের মেয়ের কাছ থেকে ঠিকানা নিয়ে সামাদকে দিয়েছে, আর সামাদ যে একজন খুনের মামলার আসামি সেটাও জানানো হয় তাকে। গোলাপির বাবা গোলাপিকে বাঁচানোর জন্য এসআই সালামকে তার মেয়ের ঠিকানা দিয়ে দেয়। এদিকে সামাদরা গোলাপির ঠিকানা খুঁজতে খুঁজতে বেশ কাছাকাছি চলে আসে। এই অবস্থায় আমরা জীবনকে তার পুরনো স্মৃতি মনে করতে দেখি। জীবন পশু পাখি খুব ভালোবাসত। কোথাও অসহায় বিড়াল দেখলেই সে নিজের কাছে নিয়ে আসতো, আর তার বাড়িতে ছিল অনেকগুলো কবুতর। একবার কমিশনারের ভাইয়ের কথায় সে 2.5 বছর আগে তাদের গ্রামের এক উকিলকে গুলি করে হত্যা করেছিল, কিন্তু ভাগ্যের ফেরে পরদিনই সেই কমিশনার নিজের ভাইকে বাঁচানোর জন্য পুলিশের কাছে জীবনের খোঁজ দিয়ে দেয়। ফলে হত্যা মামলা মাথায় নিয়ে গ্রাম ছেড়ে পালায় জীবন। এরপর সামাদের সুপারিশে চাকরি পায় সামাদের বসের বন্ধুদের বন্দুকের দোকানে। সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু। তবে সামাদের সাথে গোলাপির প্রেম কিন্তু তারও অনেক আগে থেকেই। গোলাপির বাবা যেহেতু সামাদের মতো একজন গরিব ছেলের সঙ্গে নিজের মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি, তাই সামাদ প্রায় গোলাপিকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে প্রেম করত, আর তখন তাদেরকে সাহায্য করত এই জীবন। গোলাপি মাঝে মাঝেই সামাদ এবং জীবনের জন্য রান্না করে আনত। এসব কিছুর কারণেই গোলাপি আর সামাদের প্রতি জীবনের একটা আলাদা টান তৈরি হয়েছিল। গোলাপিকে তার বাবা বন্দি করে রেখেছে এটা জানার পরেই সে জীবনকে সাহায্য করতে রাজি হয়ে গিয়েছিল। ধীরে ধীরে তারা পৌঁছে যায় সেই রিহ্যাবে। হোসেন আর সামাদ প্রথমে গিয়ে রাকি করে আসে সেখানে। কয়জন দারোয়ান, কখন কখন গেট খোলা হয়, অফিস টাইম কতক্ষণ, সবকিছু জেনে আসে তারা।
তবে সেদিন তারা ভেতরে ঢুকে না। হোসেন গাড়িতে ঘুমায় আর জীবন ও সামাদ একটি হোটেলে রাত কাটায়। রাতে দুই বন্ধু হোটেলের ছাদে গিয়ে মদ পান করে আর নিজের জীবনের সুখ দুঃখের আলাপচারিতা করতে থাকে। সেদিন রাতে হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায় সামাদ, জীবন, হোসেন আর জাকিরের নামে। তবে পুলিশের উপর ভরসা রাখতে পারে না আশফাক। তাদের ধারণা ছিল পুলিশ দিন শেষে তাকেই ফাঁসানোর চেষ্টা করবে, তাই সে মাইশার সঙ্গে দেখা করে বিদায় নিতে। আশফাক নওগাঁর সেই ঠিকানায় যাবে অ্যানিকে হত্যার প্রতিশোধ নিতে। তার দৃঢ় বিশ্বাস সেখানে গেলে এই 4 হত্যাকারীর কাউকে না কাউকে পাওয়া যাবে। মাইশা অনেক বোঝানোর চেষ্টা করে আশফাককে, তাকে অনুরোধ করে পেছনের সব স্মৃতি ভুলে গিয়ে তার সঙ্গে নতুন করে সব শুরু করার জন্য, কিন্তু আশফাক তাকে জানিয়ে দেয় এখন ওসব কিছু করা সম্ভব নয়। সেদিন আশফাক নিজেই লাইসেন্স করা পিস্তল দিকে রওনা হয় নওগাঁর উদ্দেশ্যে। আশফাকের মোবাইল ট্র্যাক করে তার পিছনে পুলিশের একটি দল। এদিকে সামাদ যে এক মহিলাকে হত্যা করে পালিয়েছে সেই কথা গোলাপীর বাবা তাকে ফোন করে জানায়। তবে গোলাপী তার বাবার কথা বিশ্বাস করে না। এর মধ্যে জীবন সেই রিহ্যাব সেন্টারে অ্যাটাক করার প্ল্যান সাজিয়ে ফেলে। তারা সন্ধ্যার দিকে জাকিরকে মাদকাসক্ত রোগী সাজিয়ে সেই মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বা রিহ্যাব সেন্টারে ঢুকবে। সন্ধ্যার পর অফিসে বেশি মানুষ থাকার কথা না, সেই সুযোগে পিস্তলের মুখে সবাইকে জিম্মি করে গোলাপীকে বের করে আনবে তারা। পালানোর জন্য মাইক্রোতে ফুল গ্যাস লোড করে ফেলে তারা। এর মধ্যেই সন্ধ্যা হয়ে যায়। জাকিরকে রোগী সাজিয়ে নিয়ে আসা হয় জীবন। তবে শুরুতেই অফিস আওয়ার শেষ হলে দারোয়ান ঢুকতে দিতে না চাইলেও পরে কিছু টাকা বকশিশ দিলে রাজি হয়ে যায় সে। অফিসের রিসেপশনিস্ট তাদের ডাক্তার আসা পর্যন্ত অপেক্ষা করতে বলে। সেই ফাঁকে জীবন পুরো সেন্টারটা ঘুরে দেখতে চায়, কিন্তু তাদের জানা ছিল না পুলিশ আগে এখানে ইনফর্ম করে রেখেছে তাদের ব্যাপারে। রিসেপশনিস্ট যখনই বুঝতে পারে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী 4 জন লোক এখানে এসেছে, সে দ্রুত ফোন করে সেটা তাদের ম্যানেজারকে জানিয়ে দেয়। তবে জীবন তাকে ফোন করতে দেখে ফেলে। পিস্তলের মুখে সে তার কাছ থেকে জেনে নেয় গোলাপীর রুম নাম্বার কত। ফলে খুব সহজেই জীবন গোলাপীকে রুম থেকে বের করে আনে। গোলাপী সামাদকে দেখে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে। এর মধ্যে সবাইকে গান পয়েন্টে রেখে গোলাপীকে নিয়ে বের হয়ে যায় জীবনরা। বাইরেই হোসেন মাইক্রো নিয়ে অপেক্ষা করছিল। দারোয়ানকে ঘায়াল করে জীবন যখনই বেরিয়ে পড়বে তখনই সেখানে চলে আসে আশফাকের গাড়ি। আশফাকের গাড়ি দেখে মাইক্রো নিয়ে পিছিয়ে যায় হোসেন। আশফাক গাড়ি থেকে নেমেই জীবনদেরকে দেখে গুলি চালানো শুরু করে। জীবনও পাল্টা জবাব দিতে থাকে। এতক্ষণ গোলাপী ভাবছিল সামাদ এখানে এসেছে শুধুমাত্র তাকে নিয়ে যেতে, কিন্তু এখন এই গোলাগুলি দেখে আর ওদের কথাবার্তা শুনে গোলাপী বুঝতে পারে ওর বাবাই ঠিক কথা বলেছিল। সামাদ ঢাকায় কাউকে হত্যা করে পালিয়ে বেড়াচ্ছে। তখন সে সামাদের সাথে যাবে না বলে চলে যেতে থাকে। সামাদ তাকে বোঝানোর জন্য আড়াল থেকে বের হয়ে আসে, কিন্তু তখনই আশফাক সামাদকে ফাঁকায় পেয়ে গুলি করে বসে। সামাদ গুলি খেয়ে পড়ে যেয়ে দেখে আতঙ্কে গোলাপী অজ্ঞান হারিয়ে ফেলে। এর মধ্যে আরো আক্রমণাত্মক হয়ে যায় জীবন। এতক্ষণ এলোপাথারি গুলি চালাতে চালাতে আশফাকের পিস্তলের গুলিও শেষ হয়ে যায়। জীবন চালিয়ে আশফাককে হত্যা করতে পারত, কিন্তু সে শুধুমাত্র আশফাকের মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে অজ্ঞান করে ছেড়ে দেয়, কারণ সে আশফাককে আরেকটা সুযোগ দিতে চায়। আশফাকের স্ত্রীর মৃত্যুর জন্য তারা দায়ী হলেও সেটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। এর জন্য আশফাকের প্রতিশোধ নিতে আসাটাও স্বাভাবিক। তাই আপাতত তাকে না মেরে সামাদকে নিয়ে পালিয়ে যায় জীবন। যাবার আগে আশফাকের পিস্তলটাও সাথী করে নিয়ে যায় সে। সব ঘটনা শেষ হবার পর পুলিশ সেখানে উপস্থিত হলো। আশফাকের মোবাইল ট্র্যাক করেই তারা সেখানে আসে, তবে তারা তেমন কিছুই করতে পারে না গোলাপী আর আশফাকের হাসপাতাল নেওয়া ছাড়া। 2 দিন পর হাসান ইতিমধ্যে পিস্তল আর গুলি নিয়ে চলে এসেছে ঢাকায়। প্রথম সুযোগেই সে তার চরিত্রহীন পিতাকে গুলি করে হত্যা করে প্রতিশোধ নেওয়ার স্বপ্ন পূরণ করে। আহত সামাদকে এক দুর্গম অঞ্চলে নিয়ে আসে জীবন। আপাতত জীবনের চেষ্টায় যাত্রায় বেঁচে যায় সামাদ, তবে জীবন জানে খুব বড় ঝামেলায় ফেসে গেছে তারা। আর অন্যদিকে আশফাক প্রস্তুতি নিচ্ছে আবার ওদের ধরার জন্য। তার জন্য আসল খেলা এখনো বাকি। এখানেই শেষ হয় ফেকরা ওয়েব সিরিজের প্রথম সিজন। সিরিজটির শেষ এপিসোডে এসে অনেক কিছু ক্লিয়ার করা হয়েছে, কিন্তু এখানে সবচেয়ে গ্রেট ক্যারেক্টার ছিল আশফাকের চরিত্রটা। পুরোটা সময় তাকে দেখা গেছে শফিক নামের কাউকে ইনস্ট্রাকশন দিতে, তবে সেই ব্যাপারটা কখনো খোলাসা করে দেখানো হয়নি। আসলে কি আশফাক নির্দোষ, নাকি এখানে তার অন্য কোনো বড় প্ল্যান আছে, সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় সিজন আসা পর্যন্ত। সেই সাথে সামাদ, জীবন আর হোসেনের ভাগ্যে কি লেখা আছে আর গোলাপী কেনই বা ওদের কাছে এত মূল্যবান, সেটারও জট খোলা প্রয়োজন। আপনারা সিরিজটির প্রপার মজা নিতে চাইলে বঙ্গ ওটিটি প্ল্যাটফর্ম থেকে দেখে নিতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।